ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। আমি রঞ্জিত বর্মন। আজকের ক্লাসে আলোচনা করব আমরা সায়েন্সের ম্যারাথন ক্লাস। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেই থাকবে এবং উইথ ডায়াগ্রাম। আমি এই প্রশ্নগুলো এনেছি তোমাদের সামনে যাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং আরো বেশি বেটার, আরো বেশি ভালো হয়। ঠিক আছে, আগামীতে এক্সাম আসতে চলেছে আরআরবি, এনটিপিসি এবং ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2024। তো এই দুটো এক্সামকে পাখির চোখ করে আমরা এগোবো। সেই জন্য 20,000 জিকে জিএস এর ক্লাস আমি তোমাদের এই অনলাইন এবং অফলাইন প্রোভাইড করব। যারা অফলাইন আসতে পারবে তারা অফলাইন এসে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করো, তাহলে আরো বেশি বেটার হবে। যদি না আসতে পারো অনলাইনে করো, বাড়িতে বসে, কোনো অসুবিধা নেই। তো প্রথম প্রশ্ন তোমার সামনে রাখবো। ও তার আগে আরেকটা কথা বলি যে এই যে প্রশ্নগুলো 20,000, এটা হচ্ছে তুমি যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন করো, সেটা স্টেট এক্সাম, স্টেটের যে পুলিশ হোক, তারপরে এসএসসি হোক, আদার্স যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য এই কোশ্চেন কিন্তু তোমাকে হেল্প করবেই করবে। তুমি আগে দেখো, তারপরে যদি তোমার ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। প্রথম প্রশ্ন তোমার কাছে বলছে এলপিজির মূল উপাদান কি। দেখো প্রথম প্রশ্ন তোমার সামনে রয়েছে, তুমি এত উত্তর করে ফেলেছো। বিউটেন, মিথেন, ইথেন নাকি হচ্ছে প্রোপেন। ঠিক আছে, এবার কারো কারো হয়তো কনফিউশন হবে, দাদা প্রোপেন এবং বিউটেন দুটোই তো এলপিজিতে থাকে। হ্যাঁ থাকে, দুটোই এলপিজিতে থাকে। প্রোপেন থাকে হচ্ছে তোমার 48% আর বিউটেন থাকে হচ্ছে 50%। ঠিক আছে, আচ্ছা 50% থাকে। এছাড়াও থাকে আইসো বিউটেন, আইসো বিউটেন থাকে। ঠিক আছে, তাহলে তিনটে উপাদান পরীক্ষায় অপশন আসবে বিউটেন, প্রোপেন এন্ড বিউটেন। অপশন সি থাকবে প্রোপেন, বিউটেন এন্ড আইসো বিউটেন। তো তিনটে যেখানে থাকবে সেই অপশনটাই কিন্তু তুমি টিক করবে। ওকে, আচ্ছা কিন্তু এখানে বলেছে মূল উপাদান, এই যে মূল উপাদান বলে দিয়েছে, সেই জন্য উত্তরটা হবে অপশন নাম্বার এ, বিউটেন হচ্ছে মূল উপাদান। 50% থাকে, সব থেকে বেশি। এই বিউটেন কিন্তু তোমার গ্যাস লাইটারেও থাকে। ওই যে লাইটার দেখি না আমরা, ঠিক আছে, তো লাইটারেও থাকে কিন্তু হচ্ছে বিউটেন। ওকে, বেশ ভালো কথা। পরীক্ষায় প্রশ্ন আসবে এলপিজি পুরো নাম, তাহলে উত্তর বলবে কি লিকুইফাইড, লিকুইড নয় কিন্তু বাবা, হ্যাঁ কি বলবে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটা লিকুইড এতে থাকে, অবস্থাতে থাকে। এবার এই যে এলপিজি, এটা হচ্ছে একেবারে তোমার অডবললেস এবং হচ্ছে কালারলেস, মানে হচ্ছে রঙও থাকে না, গন্ধও থাকে না। সেই কারণে এটা রান্নার গ্যাস হওয়ার কারণে যদি লিক হতে শুরু করে তাহলে আমাদের খুবই রিস্ক হয়ে যাবে। সেই জন্য এটাকে একটা তোমার স্মেলিং এজেন্ট মেশানো হয়, মানে হচ্ছে যে লিক হলে যে গন্ধটা আসে না, সেই গন্ধটা আলাদা করে মেশানো হয়। সেই এজেন্টটার নাম, সেই জিনিসটার নাম হচ্ছে ইথাইল মার্কেপটেন। মার্কেপটেন কিন্তু, ঠিক আছে, ইথাইল মার্কেপটেন, বা এটার আরেকটা নাম আছে থিও ইথানল, থিও ইথানল, মনে থাকবে। চলো পরের প্রশ্ন তোমাদের সামনে একটু তাড়াতাড়ি করবো, প্রচুর প্রশ্ন আছে, ম্যারাথন ক্লাস হবে আজকে। বলছে নিম্নের কোনটি জ্বলনে সবচেয়ে কম বায়ু দূষণ ঘটে। স্টার লাগাবে। ভীষণ ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। আমি বলেছি বেছে বেছে কোশ্চেন নিয়েছি, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, কমন, একদম কনফার্ম। উত্তরটা হবে সিএনজি, পেট্রোলিয়াম, ডিজেল না কেরোসিন। দেখো পেট্রোলে তো যে বায়ু দূষণ হয় সেটা আমরা বাচ্চারা জানি, ঠিক আছে। ডিজেল পেট্রোল একই জিনিস, কেরোসিনেও হয়। তাহলে উত্তরটা হবে অপশন নাম্বার এ, সিএনজি। এই কারণেই হচ্ছে অটো টটো এই সমস্ত যে ইয়েগুলো রয়েছে, ভেহিকলস গুলো রয়েছে, সেগুলোকে সিএনজি চালিত করা হয়েছে। প্রশ্ন আসবে সিএনজির পুরো নাম কি, তখন বলবে কি কম্প্রেসড, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, বেশ, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস হচ্ছে এই তোমার সিএনজি, মনে থাকবে। আচ্ছা, এখান থেকে কেন এটা তোমার কম দূষণ, তার কারণ এখানে সিও, কার্বন মনোক্সাইড লেস পরিমাণে তোমার নির্গত করে। এটা যদি পড়ে, কার্বন মনোক্সাইড কম হয়, নির্গত হয়। পেট্রোল কতটা দূষিত, মানে পেট্রোল কতটা আর কি উন্নত মানের, সেইটা ডিসাইড হয় একটা নাম্বারের দ্বারা। সেই নাম্বারটাকে বলা হয় অকটেন নাম্বার, অকটেন নাম্বার দ্বারা ডিসাইড হয়। ডিজেল কতটা ভালো, সেই ভালো, সেইটা ডিসাইড হয় তোমার সিটেন নাম্বার দ্বারা, সিটেন নাম্বার দ্বারা তোমার ডিজেল, মনে থাকবে। আচ্ছা, এই যে সিটেন, অকটেন, এইটা হচ্ছে তোমার লিড কতটা মাত্রায় আছে, লিড, সেই জন্য তোমার এই মাত্রাটা দেয়া হয়। ঠিক আছে,
আচ্ছা, লিড হচ্ছে তোমার এমন একটা উপাদান যেটা হচ্ছে তোমার পেট্রোলে মেশানো হয়। যেই পেট্রোলে লিড থাকবে সেই পেট্রোলে একটু রেড রেড দেখতে লাগবে। সেই পেট্রোলে লিড কেন মেশানো হয়, তার কারণ হচ্ছে ইঞ্জিনে আওয়াজ হয়, অনেক সময় খড়খড় খড়খড় আওয়াজ হয়। সেই খড়খড়ে আওয়াজটা কমানোর জন্য পেট্রোলের মধ্যে লিড মেশানো হয়। সেই জন্য ওই যে উপাদানটা মেশানো হয় লিডের, সেটাকে বলা হয় টেল, TEL। টেল মানে হচ্ছে তোমার টেট্রা ইথিলিন লিড, টেট্রা ইথিলিন লিড, ঠিক আছে। তো টেট্রা ইথিলিন লিড মেশানোর কারণে তোমার ওই খড়খড়ে আওয়াজটা বন্ধ হয়ে যায়। সেই জন্য এই টেলটাকে বলা হয় অ্যান্টি নকিং এজেন্ট, অ্যান্টি নকিং এজেন্ট। পরের প্রশ্ন বলবো আমরা, আমাদের কাছে অনেক কোশ্চেন আছে। বলছে নিচের কোনটি স্থায়ী চুম্বকে পরিণত করা যায়? কাস্ট আয়রন, রট আয়রন, স্টিল, নাকি হচ্ছে তোমার কোনোটি না? অপশন নাম্বার সি হবে স্টিল, ঠিক আছে। স্টিল হবে কারেক্ট আনসার। ওকে, আচ্ছা, বেশ ভালো কথা। স্টিল, এবার এগুলো হচ্ছে আয়রনের এক একটি উপাদান। কাস্ট আয়রন হচ্ছে তোমার কত প্রকার হয়? 3 প্রকার হয়, ঠিক আছে। আয়রন হচ্ছে, আমি কিন্তু ইয়ের কথা বলছি না, তোমার কি বলে 4 রকমের হয়। 4 রকমের, 3 রকমেরই হয়। আমি কিন্তু তোমার আকরিকের কথা বলছি না, ঠিক আছে। আমি বলছি হচ্ছে তোমার আয়রনের পরবর্তীকালে যে আয়রন বানানো হয়, পিওর পিওর আয়রন, সেটা একটা তো হচ্ছে কাস্ট আয়রন, রট আয়রন, আর একটা হচ্ছে পিগ আয়রন, ঠিক আছে। পিগ আয়রনে কার্বনের পার্সেন্টেজ প্রচুর প্রচুর পরিমাণে থাকে, তাই এটা হচ্ছে সবথেকে অবিশুদ্ধ, ঠিক আছে, অবিশুদ্ধ। আর সবথেকে কার্বনের পরিমাণ কম থাকে হচ্ছে তোমার এই যে রট আয়রনে, এটা সবথেকে পিওর আয়রন বলা হয়, ঠিক আছে। আচ্ছা, কাস্ট আয়রনকেই পরবর্তীকালে তোমার কি যে ফার্নেস আছে না, সেই ব্লাস্ট ফার্নেসে পুড়িয়ে 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 সেটাকে তোমার কি করা হয়, এই রট আয়রনে পরিণত করা হয়। কাস্ট আয়রনেই পরবর্তী পর্যায়ে হচ্ছে তোমার রট আয়রন, ঠিক আছে। মনে থাকবে রট আয়রনে কার্বনের পরিমাণ প্রায় তোমার হচ্ছে মাত্র 0.12% থেকে হচ্ছে ওই 0.25% পর্যন্ত মতন এরকম থাকে, ঠিক আছে। আয়রন উত্তোলনে ওড়িশা প্রথম, আমরা জানি। আয়রন উত্তোলনে ওড়িশা প্রথম। ভারতের স্থান হচ্ছে আয়রন উত্তোলনে 4th ওয়ার্ল্ডে। আর ফার্স্ট পজিশনে আসা হচ্ছে কে? অস্ট্রেলিয়া, ঠিক আছে। অস্ট্রেলিয়া 1 নম্বরে আসে, 1 নম্বরে ওয়ার্ল্ডের মধ্যে। পরের প্রশ্ন, আচ্ছা, স্টিল উত্তোলনে কিন্তু ভারতবর্ষ 1 নম্বরে আসে। স্টিল উত্তোলনে 1, না না সরি সরি, স্টিল উত্তোলনে 2, স্টিল উত্তোলনে 2 ইন্ডিয়া, আর হচ্ছে তোমার 1 নম্বরে আসে হচ্ছে তোমার চায়না, স্টিলে স্টিলে স্টিল বানানোতে। 4 নম্বর বলছে নিষ্ক্রিয় আয়রনের জন্য আয়রনকে কোন পদার্থে ডুবিয়ে রাখতে হয়? নিষ্ক্রিয় আয়রন মানে কি? নিষ্ক্রিয় আয়রন, আয়রনকে যদি আমরা খোলা বাতাসে রেখে দিই, মরিচা পড়ে যায় বাতাসের সাথে ক্রিয়া করে, তো এই যে মরিচা পড়ে গেল তার কারণ হচ্ছে খোলা বাতাসের সংস্পর্শে আসছে। যদি এই আয়রনকে আমরা ধূমায়মান নাইট্রিক অ্যাসিডের মধ্যে ডুবিয়ে রেখে দিই, নাইট্রিক অ্যাসিডের মধ্যে যদি ডুবিয়ে রেখে দিই, তাহলে কি হবে, নাইট্রিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করে তার চারিদিকে একটা লেয়ার ক্রিয়েট করবে। এই লেয়ারটা আর কি করবে, লেয়ারটা একটা বাইরের কারোর সাথে বিক্রিয়া করতে দেবেই না, তো আয়রন হয়ে যাবে নিষ্ক্রিয়। তো উত্তর হবে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড, ধূমায়মান নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, সালফিউরিক অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়, অয়েল অফ ভিট্রিয়ল, অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। তারপর হচ্ছে কিং অফ কেমিস্ট্রি বলা হয়, কিং অফ কেমিস্ট্রি বলা হয়। আর কি বলা হয়, এটাকে ম্যাটলিং অ্যাসিডও বলা হয়, ম্যাটলিং অ্যাসিড, ঠিক আছে। এটা ব্যাটারিতে, স্টোরেজ ব্যাটারিতে ব্যবহার করা হয়, ব্যাটারিজে ব্যবহার করা হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড বাথরুম ক্লিনিং, বাথরুম বাথরুম ক্লিনারে ব্যবহার করা হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আর কি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে তোমার মিউরিয়েটিক অ্যাসিডও বলা হয়, মিউরিয়েটিক অ্যাসিড। চলো নেক্সট কোশ্চেন বলবো। পরের প্রশ্ন বলছে যে রেড লিডের রাসায়নিক সংকেত কি? রেড লিড, এটা লিড, ঠিক আছে। রেড লিডের রাসায়নিক সংকেত, রাসায়নিক সংকেত রেড লিড কি? এটা হচ্ছে লিড অক্সাইড, পিবি হচ্ছে তোমার লিডের হচ্ছে তোমার সংকেত হচ্ছে পিবি, পিবি লিড হচ্ছে সংকেত হচ্ছে পিবি, ঠিক আছে। লিড মানে হচ্ছে সীসা, সীসা, এটা হচ্ছে লিড অক্সাইড। অপশন নাম্বার সি কারেক্ট হবে। এইটা হচ্ছে রেড লিড, রেড লিড মানে হচ্ছে তোমার যেটা আমরা মেয়েরা সিন্দুর হিসেবে ব্যবহার করে, সেটাই হচ্ছে তোমার রেড লিড। এটাকে আরেকটা নামে ডাকা হচ্ছে মিনিয়াম, ঠিক আছে, মিনিয়াম, এটা মিনিয়াম, ঠিক আছে। আর এখান থেকে বলবো কি, হ্যাঁ ঠিক আছে, বেশ। পরের প্রশ্ন বলবো। আচ্ছা, আরেকটা জিনিস, লিড, এই যে লিডের হচ্ছে তোমার গ্যালেনা হয়, গ্যালেনা, লিডের যে আকরিক সেটা হচ্ছে তোমার গ্যালেনা থেকে লিড পাওয়া যায়। ওকে, বেশ ভালো কথা। পরের প্রশ্ন,
সিন্দুরের একটা রাসায়নিক নাম আছে, যেমন হচ্ছে যেটা Pb3O4, তো Pb3O4 যেটাকে সিন্দুর বা মিনিয়াম বলা হয়, এটাকে রাসায়নিক ভাবে বলা হয় ট্রাইপ্লাম্বিক ট্রাইপ্লাম্বিক অক্সাইড কটা আছে? টেট্রা অক্সাইড। ট্রাইপ্লাম্বিক টেট্রা অক্সাইড। পরের প্রশ্ন বলছে ফ্রিডেল ক্রাফট, এটা হ্যাঁ ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াতে কোন বিকারকটি ব্যবহৃত হয়? উত্তর হবে অপশন নাম্বার এ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, ফ্রিডেল এন্ড ক্রাফট দুজন হচ্ছে সায়েন্টিস্ট ছিলেন, তো এই ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া তিনি আবিষ্কার করেছিলেন। আর বেশি ডিটেলসে যাচ্ছি না, পরের প্রশ্ন বলবো 7 নম্বর। বলছে সমবায়তা দেখা যায় কাদের মধ্যে? সমবায়তা মানে কি? সমস্থিত হয়ে যাবে তার কারণ তড়িৎযোজী হতে হবে না সমযোজী হতে হবে? অপশন নাম্বার বি, সমযোজীতেই তোমার সমবায়তা দেখা যাবে। ঠিক আছে, বেশ। পরের প্রশ্ন বলছে হচ্ছে জিপসামের আণবিক সংকেত কত? জিপসামের সংকেত চাইছে এখানে, উত্তর কি বলবে তুমি? তো উত্তর হবে CaSO4। প্রত্যেকটাতে COSO4, এটা 4, এটাও 4, তো প্রত্যেকটাতে COSO4 আছে, কিন্তু গন্ডগোল করে দিয়েছে কত জল আছে, কত পরিমাণ জল আছে। অপশন নাম্বার ডি কারেক্ট হবে, 2 অণু জল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ, মনে রাখবে জিপসামের মধ্যে 2 অণু জল থাকে, ক্যালসিয়ামের সালফেট। ঠিক আছে, ক্যালসিয়াম সালফেট জিপসাম। এবার এর মধ্যে এই সেম জিনিস CaSO4 কে যদি আমরা হাফ অণু জল করে দেই, তাহলে এটা হয়ে যাবে তোমার প্লাস্টার অফ প্যারিস বলে এটাকে, প্লাস্টার অফ প্যারিস। নেক্সট কোশ্চেন বলবো, বলছে মুক্ত বায়ুতে মোমবাতিকে পোড়ালে মোমবাতির ওজন কি হবে? বাড়বে, কমবে, সমান থাকবে, নাকি এক কোনোটি হবে না এর মধ্যে? উত্তর হবে কমে যাবে। মোমবাতিকে যদি আমরা পোড়াই তাহলে হচ্ছে মোমবাতির ওজন কমে যাবে। আর এইটি কোন ধরনের বিক্রিয়া? এটি একটি কোন ধরনের বিক্রিয়া, রাসায়নিক নাকি ভৌত বিক্রিয়া? ঠিক আছে, কেউ জানে? তো এখানে দুটোই হয়। কি রকম দেখো, যখন নাকি মোমবাতি মেল্ট হয়ে যায় তখন মোমবাতি তো মোমবাতি থাকছে, তো সেটা হচ্ছে ফিজিক্যাল। কিন্তু যে বার্নিং হয়ে যে উৎপাদন করছে জিনিসগুলো, যে আকাশে মানে বাতাসে মিশছে, সেটা হচ্ছে তোমার কেমিক্যাল রিঅ্যাকশন। ঠিক আছে, 10 নম্বর বলছে থার্ম কি? থার্ম অপশন নাম্বার A, B, C, D এর মধ্যে কোনটা হবে থার্ম? অপশন নাম্বার বি হচ্ছে, বলছে 10,000 পাউন্ড জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তোমার খরচা হয়, সেটা হচ্ছে তোমার হচ্ছে থার্ম বলা হয়। ঠিক আছে, আচ্ছা। নেক্সট হচ্ছে 12 নম্বর, পৃথিবীতে আহ্নিক গতি বেড়ে গেলে অভিকর্ষজ ত্বরণের মান কি পরিবর্তন হবে? যদি বলছে আহ্নিক গতি মানে রোটেশন স্পিড যদি বেড়ে যাওয়ার কথা বলছে, রোটেশন স্পিড যদি বেড়ে যায়, তাহলে অভিকর্ষজ মান যে জি, এই জি এর উপরে কি প্রভাব পড়বে? জি হচ্ছে কি হবে না, অপশন নাম্বার বি হবে, কমে যাবে। জি যদি কমে যায় তাহলে হচ্ছে অটোমেটিক্যালি ওজন কি হবে না, তো এটা বি আনসার না। জি কমলে ওজনও কমে, এইটা হচ্ছে তোমার অপশন নাম্বার এ। বলছে জি কমে এবং হচ্ছে বস্তুর ওজন কি হবে? ওজন হচ্ছে কমে যাবে। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার, এ হচ্ছে একদম কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে মনে রাখবে পৃথিবীর রোটেশনাল স্পিড যদি কমে যায় তাহলে হচ্ছে আমাদের যে জি এর মান, যে কেন্দ্রের দিকে টান আকর্ষণ বল, সেটা কমে যাবে। যদি জি এর আকর্ষণ বল কমে যায় তাহলে বস্তু ওজন হালকা বলে মনে হবে। ঠিক আছে, যেমন চাঁদে হয়। পরের প্রশ্ন বলছে যে তাপ কোনো বস্তুর উপরে প্রয়োগ করলে বস্তুটির উষ্ণতা বাড়িয়ে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় তাকে কি বলে? বলছে কোন তাপ বস্তুর উপরে প্রয়োগ করা হলো এবং বস্তুটির উষ্ণতা বাড়িয়ে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটানো, তাকে লিন তাপ বলে, বোধগম্য তাপ বলা হয়, বিকীর্ণ তাপ বলা হয়, এবং কোনোটি নয়। আমি জানি আনসার তোমরা মনে মনে ভেবেই ফেলেছো, উত্তর হবে অপশন নাম্বার এ, লিন তাপ বলা হয়। ঠিক আছে, ইউনিট আসবে লিন তাপের, উত্তর দেবে লিন তাপের এসআই ইউনিট হচ্ছে, এসআই ইউনিট কি? এসআই হচ্ছে জুল পার কেজি। আর যদি বলে সিজিএস বলো, তাহলে উত্তর দেবে হচ্ছে তোমার জুলের জায়গায় ক্যালোরি আসবে এবং হচ্ছে তোমার কেজির জায়গায় গ্রাম আসবে। ঠিক আছে, উত্তর। পরের প্রশ্ন বলবো, বলছে বাম অলিন্দ নিলয় স্থলে যে, আচ্ছা, বলতে এখানে যে এটাই চাইছে যে বাম অলিন্দ ও নিলয় স্থলে যে ভালভ থাকে তার নাম কি? উত্তর একেবারে সোজা, বলছে ভাইরাস্পিড নাকি পলি মানে বাইকাস্পিড? উত্তর কি হবে? এত ভুলভাল টাইপ করে না এরা। আচ্ছা, যাই হোক, উত্তর আমরা বের করব। বলছে বাম অলিন্দ এবং নিলয়ের ক্ষেত্রে, চলো ডায়াগ্রামে আসি। এটা হচ্ছে লেফট অট্রিয়াম, যেটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা
অলিন্দ, অলিন্দ উপরে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে লেফট, নিলয়, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার অলিন্দই কিন্তু রাইট, বাম ডান দিকে রয়েছে, এটা হচ্ছে নিলয়, নিলয় নিচে থাকে, ঠিক আছে, রাইট। এবার কি হয়, রক্ত যখন এখান দিয়ে যখন প্রবেশ করলো, কোথায় যে এই যে এটা দিয়ে যখন প্রবেশ করলো পালমোনারি আর্টারির মধ্যে, প্রথম এখানে প্রবেশ করলো, তারপরে তোকে সাদা সাদা দেখতে পাচ্ছ দরজার মতন, এটা দিয়ে রক্ত তারপরে নিচে আসে, নিচে মানে কোথায় আসে, নিলয়ে আসে। এইটা হচ্ছে তোমার এই যে এটা, এই পোর্শনটাকে বলা হয় বাইকাসপিড ভালভ, বাইকাসপিড ভালভ। তো এই যে বাইকাসপিড ভালভ হচ্ছে আনসার, বাইকাসপিড ভালভ কোথায় থাকে না বাম অলিন্দ বাম নিলয়, এখানে সবসময় O2 যুক্ত রক্ত প্রবাহিত হয়, মনে রাখবে হার্টের বাম দিকে সবসময় O2 যুক্ত রক্ত, আর ডান দিকে হচ্ছে CO2 যুক্ত রক্ত। এখানে হচ্ছে দেহের রক্ত পাঠায়, আর এটা হচ্ছে দেহ থেকে রক্ত প্রবেশ করে, ঠিক আছে। আচ্ছা, হার্টের তোমার যে কাজ, এটা অনেকটা তোমার কি বলে ডিফিকাল্ট এবং খুবই জটিল ব্যাপারটা, আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে হবে। একটা তো গেল বাইকাসপিড, আর একটা হচ্ছে ট্রাইকাসপিড। ট্রাইকাসপিড কোথায় থাকে, এই যে এটা রাইট অলিন্দ মানে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে যেটা দেখা যায়, এটাকে বলা হচ্ছে তোমার এইটাকে হচ্ছে তো ট্রাইকাসপিড, এটা হচ্ছে তিন, ট্রাইকাসপিড এটা হচ্ছে তোমার বাইকাসপিড, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। সালোক সংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন স্থায়ী যৌগটি হলো, অন্ধকার দশায় উৎপন্ন স্থায়ী যৌগটি কি? দেখো, এটা আলোক দশা এবং অন্ধকার দশার একটা ডায়াগ্রাম আমি এনেছি, ঠিক আছে। এটা হচ্ছে আলোক দশা দিনের বেলায় হচ্ছে, এটা হচ্ছে অন্ধকার দশা রাতের বেলায় হচ্ছে। যেটা অন্ধকার দশা সেটাকে কেলভিন সাইকেল বলা হয়, ঠিক আছে, কেলভিন সাইকেল। অন্ধকার দশাকে বলা হয় কেলভিন সাইকেল, ঠিক আছে। এই কেলভিন সাইকেল কোথায় হয় না, এটা হচ্ছে অন্ধকার দশা হয় হচ্ছে স্ট্রোমা অঞ্চলে, পরীক্ষায় আসে স্ট্রোমা অঞ্চলে। আর লাইট হয় হচ্ছে তোমার গ্রানা অঞ্চলে, গ্রানা অঞ্চলে, ঠিক আছে, গ্রানা। আচ্ছা, এবার দেখো এনডিপি, এনডিপি, এনএডিপি, সরি এনএডিপি আর এডিপি, এই দুটো হচ্ছে তোমার অন্ধকার দশায় প্রস্তুত হয়ে আলোক দশায় গেল, আর আলোক দশায় প্রস্তুত হলো এটিপি এবং এনএডিপিএইচ হয়ে অন্ধকার দশায় গেল। তো উৎপন্ন জিনিসটা কি হবে, উত্তর চলো প্রশ্রয় আসি। সালোক সংশ্লেষে অন্ধকার দশায় উৎপন্ন স্থায়ী যৌগটি কি উৎপন্ন হয়, এনএডিপি। দেখো কেন, কি করে বুঝলাম, এই যে অ্যারো চিহ্ন দেখানো হচ্ছে এনএডিপি, তাহলে এনএডিপি তৈরি হয় আর এডিপি তৈরি হয়, তাহলে আমরা লিখতে পারি এনএডিপি ও এডিপি, ঠিক আছে, এডিপি। আর এটিপি এন্ড এনএডিপিএইচ এটা তৈরি হয় আলোক দশায়, মনে থাকবে। নেক্সট কোশ্চেন যদি আলোক দশা আছে তাহলে তাহলে যেন ভুল না হয়, ওকে। আচ্ছা, এখান থেকে যা যা কোশ্চেন আসে আমি বলে দিলাম। পরের প্রশ্ন, আই এর অভাবে কি হয়, আই মানে আয়োডিনের কথা বলছে, আয়োডিনের অভাবে রক্তাল্পতা হয়, লোহার অভাবে ক্লোরোসিস রোগ হয়, উদ্ভিদে ম্যাগনেসিয়ামের অভাবে, ঠিক আছে। গলগণ্ড অপশন নাম্বার সি কারেক্ট, এটা আয়োডিনের অভাবে হয়। এবং কেন, তার কারণ হচ্ছে আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন রিলিজ কমে যায়, থাইরক্সিন হরমোন রিলিজ কমে যায়, তাই সেটাকে আমরা গলগণ্ড রোগ বলি, গলা ফুলতে থাকে মানে থাইরয়েড গ্ল্যান্ড ফুলতে থাকে, ঠিক আছে। আরেকটা প্রশ্ন আসবে যে আয়োডিন জাতীয় খাদ্য কোন খাদ্যের মধ্যে বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে সামুদ্রিক, সামুদ্রিক প্রাণী এবং এই যে উদ্ভিদের যে খাদ্যগুলো সেখানে হচ্ছে তোমার আয়োডিন প্রভাব বেশি থাকে। থিয়ামিন এবং বি1, তো প্রশ্ন বলছে থায়ামিন বা বি1 এর অ্যান্টি ভিটামিন কাকে বলে, অ্যান্টি ভিটামিন মানে যে ভিটামিনকে সংশ্লেষ হতে বাধা দেয়, ঠিক আছে, কাজ করতে বাধা দেয়, সেটাকে বলা হয় তার অ্যান্টি ভিটামিন। তো অ্যান্টি ভিটামিন হচ্ছে অপশন নাম্বার এ অ্যাভিডিন নাকি রাইবোফ্লাভিন, তো হবে না, কারণ রাইবোফ্লাভিন হচ্ছে এক ধরনের রাসায়নিক নাম, কার বলতো, ভিটামিন বি টু হচ্ছে রাইবোফ্লাভিন, তাই তো। আচ্ছা, অপশন নাম্বার ডি কারেক্ট হবে, পাইরিসিয়ামিন, পাইরিসিয়ামিন হচ্ছে তোমার এই বি1 এর বা থায়ামিনের অ্যান্টি ভিটামিন, বাধা দেয় কাজ করতে। অ্যাভিডিন হচ্ছে তোমার ওই যে ডিমের সাদা অংশে প্রাপ্ত, সাদা অংশে পাওয়া যায় এক ধরনের প্রোটিন, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে দেহে এক বা একাধিক ভিটামিনের স্বল্পজনিত অবস্থাকে কি বলা হয়, দেখো অ্যাভিটামিন, হ্যাঁ ভিটামিনের অভাবেই হয়, হাইপোভিটামিনোসিস এবং হাইপার ভিটামিনোসিস। হাইপার মানে বেশি হয়ে যাবে ভিটামিন, আর হাইপোভিটামিনোসিস মানে হচ্ছে অনেক ভিটামিন কম, অনেকগুলো একসাথে অনেকগুলো কম। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট হবে, ঠিক আছে। বেশ, পরের প্রশ্ন বলবো। আচ্ছা, একটা জিনিস এখানে আরেকটা তোমরা করে রাখতে পারো, যে হচ্ছে এটা তো
B1 এর অ্যান্টিভিটামিন, আর একটা তোমার B12 এর অ্যান্টিভিটামিন আছে, সেটা হচ্ছে তোমার গ্যালাক্টোফ্লাভিন। গ্যালাক্টোফ্লাভিন হচ্ছে B12 এর তোমার কি বলে অ্যান্টিভিটামিন। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? এর থেকে সোজা প্রশ্ন আমার মনে হয় না আসতে পারে। অপশন নাম্বার এ, রেটিনল হচ্ছে ভিটামিন এর রাসায়নিক নাম, ঠিক আছে। পেন্টোথেনিক অ্যাসিড কাকে বলা হয়, কেউ জানে? B5 পেন্টোথেনিক অ্যাসিড, ফলিক অ্যাসিড B9, ঠিক আছে। আর বায়োটিন হচ্ছে B7, রাইবোফ্লেভিন হচ্ছে রাইবোফ্লেভিন B2, আর B12 হচ্ছে তোমার সায়ানোকোবালামিন, কোবাল্ট থাকে, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে মানব দেহের, ভীষণই ভালো প্রশ্ন, স্টার লাগাবে কোশ্চেনটাতে। মানব দেহের হৃৎপিণ্ডের আবরণকে কি বলে? মানব দেহের হৃৎপিণ্ডের আবরণকে মায়োকার্ডিয়াম, মেসোকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম নাকি মেনিনজিস বলা হয়? মেনিনজিস মস্তিষ্কে থাকে, ওকে, মস্তিষ্কে। তো এটা নিয়ে কোনো দ্বিমত থাকার প্রশ্নই নয়। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সি হচ্ছে পেরিকার্ডিয়াম হলো হৃৎপিণ্ডের। আমরা ছোট্ট থেকে জানি, বাচ্চা বেলা থেকে একটু পড়ে আসছি। এবার একটু ডায়াগ্রামের সহযোগিতাতে দেখে নাও যে কোনটা কি। দেখো এইটাকে মার্ক করছে হৃৎপিণ্ডে, ঠিক আছে। এইটা এখানে বড় করে দেখানো হয়েছে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবো। এই যে লেয়ারটা রয়েছে এই জায়গাটাতে, এই যে পাতলা যে পর্দাটা রয়েছে, এইটাকে বলা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, তার কারণ একদম ভিতরে রয়েছে, ঠিক আছে। একদম ভেতরে যে পর্দাটা সেটা হচ্ছে তোমার এন্ডোকার্ডিয়াম। তারপরে বিস্তর চওড়া একটা অংশ রয়েছে, এই যে বিশাল চওড়া একটা অংশ রয়েছে, এইটা হচ্ছে তোমার মায়োকার্ডিয়াম বা মাঝখানে থাকে মায়োকার্ডিয়াম। তারপরে এইটা হচ্ছে তোমার পেরিকার্ডিয়াম, এই যে পেরিকার্ডিয়াম, এগুলো এটা পেরিকার্ডিয়াম। কি পেরিকার্ডিয়াম না হচ্ছে তোমার ভ্যাসিরাল পেরিকার্ডিয়াম, ভ্যাসিরাল পেরিকার্ডিয়াম, এই যে পাতলা একটা স্তর। তারপরে মাঝখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটার পরে আরেকটা স্তর আছে, সেই স্তরটাকে বলা হয় তোমার পেরিটাল পেরিকার্ডিয়াম, ঠিক আছে। এই গ্যাপটার মধ্যে এক ধরনের ফ্লুইড থাকে, ঠিক আছে, এক ধরনের রস থাকে, এই রসটাকে বলা হয় পেরিকার্ডিয়াল, পেরিকার্ডিয়াল ফ্লুইড, পেরিকার্ডিয়াল ফ্লুইড বা ক্যাভিটি। ক্যাভিটি মানে গহ্বর, এই যে গহ্বরের ভিতরে পেরিকার্ডিয়াল গহ্বরের মধ্যে একটা রস থাকে, যেই রসটা আমাদের হৃৎপিণ্ডে যে ঝাঁকুনি হয়, দৌড়াদৌড়ি করি, ঠিক আছে, তারপরে যে ঘর্ষণ হয়, সেই ঘর্ষণের থেকে আমাদের রক্ষা করে হৃৎপিণ্ডকে, ঠিক আছে। এই শক অ্যাবজর্বার বা ধাক্কাকে ইয়ে করে নেয়, শোষণ করে নেয়, ঠিক আছে, এই পেরিকার্ডিয়াল ক্যাভিটি বা পেরিকার্ডিয়াল ফ্লুইডের মাধ্যমে। তারপরে একদম আউটার পোর্শনে বাইরে যে স্তরটা নীল রঙে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ফাইব্রাস পেরিকার্ডিয়াম, ফাইব্রাস পেরিকার্ডিয়াম, ঠিক আছে। তাহলে যদি 1 2 3 করে বাইরে থেকে সাজাতে লাগে, সবার বাইরে পাবো হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, ঠিক আছে। তারপর একটা পাতলা স্তর, তারপর আরেকটা পাতলা স্তর, দুটো পাতলা স্তরের মাঝখানে একটা গহ্বর রয়েছে, সেটাকে পেরিকার্ডিয়াল ক্যাভিটি বলা হয়। এবং প্রথম যে স্তরটা সেটাকে প্যারাইটাল পেরিকার্ডিয়াম, ভেতরটা হচ্ছে তোমার ভ্যাসিরাল পেরিকার্ডিয়াম, ঠিক আছে। বেশ, তারপরে সব থেকে চওড়া হচ্ছে মায়োকার্ডিয়াম। পরীক্ষা এটা প্রশ্ন আসতে পারে সব থেকে মোটা বা চওড়া কোনটা। আর ভেতরে একদম সব থেকে যে ভেতরে সেটা হচ্ছে তোমার এন্ডোকার্ডিয়াম। এগুলো সব পেরিকার্ডিয়ামেরই এক একটা ভাগ, শুধু জায়গায় জায়গায় রয়েছে বলে তার জন্য নামগুলো আলাদা আলাদা হয়েছে, ঠিক আছে। উত্তরটা হবে পেরিকার্ডিয়াম। নেক্সট কোয়েশ্চেন আমরা বলবো, আশা করি বুঝেছো এবার। বলছে 3.5 গ্রাম মানে 3.5 গ্রাম হচ্ছে শুষ্ক হাইড্রোজেন প্রস্তুত করতে কত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক লাগে? প্রথমত এইটা আন্ডারলাইন করে নাও যে হচ্ছে হাইড্রোজেন প্রস্তুত করতে জিঙ্ক লাগে, এটাও কোশ্চেনে দিয়ে দেয়, ঠিক আছে। জিঙ্ক দরকার পড়ে, ঠিক আছে। তো কত থাকবে? অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি ভীষণই ক্লোজ কোশ্চেন আছে, এটা কিছুই না। 61.8, 61.8 হবে, ঠিক আছে। আর জিঙ্ক ছাড়াও আরেকটা এমজি দ্বারাও হচ্ছে তোমার কি হয়, হাইড্রোজেন প্রস্তুত করা যায়। পরের প্রশ্ন বলছে জিঙ্ক হোয়াইটের কোন অক্সাইড থাকে? জিঙ্ক হোয়াইটের মধ্যে কোন ধরনের অক্সাইড থাকে? জিঙ্ক হোয়াইটের মধ্যে কোন ধরনের অক্সাইড? উত্তর বলবে দেখো জিঙ্ক, তাহলে ক্যালসিয়াম থাকবে কোনোদিন? সোডিয়াম কোনোদিন থাকবে? তো উত্তর তো অপশন নাম্বার বি হওয়ার কথা, জিঙ্ক অক্সাইড, ঠিক আছে। এটাকে বলা হয় জিঙ্ক অক্সাইড বা জিঙ্ক হোয়াইট। জিঙ্কেরই একটা রয়েছে তোমার হোয়াইট ভিট্রিয়ল বলা হয়, সেটা হচ্ছে তোমার ZnO, ঠিক আছে। তো সবসময় মনে রাখবে সালফেট যেটা হয় সেটাই ভিট্রিয়ল হয়। তো জিঙ্ক সালফেট যেহেতু সেটা জিঙ্কের কালার হোয়াইট, তাই এটা হচ্ছে তোমার হোয়াইট ভিট্রিয়ল। সাথে হচ্ছে 7H2O, 7H2O, এটাও পরীক্ষা দিয়ে একটু আগে আমরা কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু সলভ করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন বলবো লুইস অ্যাসিড কাকে বলে? লুইস অ্যাসিড বলছে, একজন সায়েন্টিস্ট ছিলেন লুইস, তিনি বলছেন, কেমিস্ট ছিলেন, তিনি বলছেন যে যেই ধরনের অ্যাসিড পেয়ারে
পেয়ারে পেয়ারে গ্রহণ করবে বা অ্যাকসেপ্ট করবে তাকে বলবো আমরা লুইস। দেখো ভালো করে বোঝার চেষ্টা করবে, দেখো বেস এবং অ্যাসিড দুটো হয়, দুটোর মধ্যে রিঅ্যাকশন হয়। সায়েন্টিস্ট লুইস বলছেন যে অ্যাসিড বেস রিঅ্যাকশন হয়, সেই অ্যাসিড বেস রিঅ্যাকশনের মধ্যে যারা হচ্ছে পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, যারা পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে তারাই হচ্ছে অ্যাসিড হবে, ঠিক আছে। আর যারা পেয়ার ইলেকট্রন রিলিজ করবে তারা হচ্ছে তোমার বেস হবে। যেহেতু এই থিওরিটা হচ্ছে তোমার লুইস দিয়েছে, সেই কারণে এই ধরনের রিঅ্যাকশন যারা করে তাদেরকে বলা হয় লুইস বেস বা হচ্ছে তোমার লুইস অ্যাসিড। অ্যাসিড কি করে? অ্যাকসেপ্ট করবে পেয়ার ইলেকট্রন, আর বেস কি করবে? অবশ্যই রিলিজ করবে, নাহলে রিঅ্যাকশন হবে কি করে? বা ডোনেট করবে, ঠিক আছে, ডোনেট করবে। বেশ, তো অপশন নাম্বার সি অ্যালুমিনিয়াম এই জিনিসটা করে থাকে, তো অ্যালুমিনিয়ামকে বলা হয় লুইস অ্যাসিড, ঠিক আছে। তো এরকম হচ্ছে অ্যালুমিনিয়াম Fe3, ঠিক আছে, এটাকে বলা হয় অ্যালুমিনিয়াম ফ্লুরাইড। ওকে, আরেকটা হচ্ছে তোমার BF3, যেটাকে বলা হয় তোমার বোরন ট্রাইফ্লুরাইড, বোরন ট্রাইফ্লুরাইড আর অ্যালুমিনিয়াম ট্রাইফ্লুরাইড, ঠিক আছে, অ্যালুমিনিয়াম ফ্লুরাইড, এই ধরনের ওগুলোকে বলা হয় বেস লুইস অ্যাসিড। নেক্সট হচ্ছে মার্স গ্যাস কাকে বলে? এর থেকে সোজা প্রশ্ন আমার মনে হয় না হয়। মার্স গ্যাস হচ্ছে অপশন নাম্বার এ CH4, মানে হচ্ছে মিথেন, ঠিক আছে। মিথেন হচ্ছে কোল মাইনে যে তোমার এক্সপ্লোশন হয়, এটার কারণেই হয়। কোল মাইনে পেডি ফিল্ডে যে তোমার যে আমরা দেখতে পারি মাঝে মাঝে জ্বলে ওঠে, সেটাই হয়, এই মিথেন গ্যাসই হয়। মিথেন গ্যাস হচ্ছে ন্যাচারাল গ্যাস বা হচ্ছে তোমার প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানই হচ্ছে তোমার মিথেন। ওকে, আচ্ছা, বেশ ভালো কথা। তারপরে দেখো আর কি আছে এখানটাতে। অপশন নাম্বার বি বলছে CHCl3, এটা কি? CHCl3 হচ্ছে তোমার অ্যাসিটিলিন, এটাকে না, এটাকে বলা হয় তোমার ক্লোরোফর্ম, সরি সরি, এটাকে বলা হয় ক্লোরোফর্ম, কি ভুলে গেলাম। CHCl3 ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ক্লোরোফর্ম, ঠিক আছে, ক্লোরোফর্ম অ্যানাস্থেসিয়া দেওয়া হয় যেটা। কে ডিসকভার করেছে ক্লোরোফর্ম? এটা একটু যদি আমাকে কমেন্ট বক্সে জানাও যদি জেনে থাকো, ঠিক আছে। C2H2, এটা কি? অ্যাসিটিলিন, এটা C2H2 তোমার অ্যাসিটিলিন। ওকে, ভেরি গুড। তারপরে কি কাজে ব্যবহার হয়? ফুড পাকা, মানে ফল পাকাতে, ফুড রাইপিং এ করতে হয়, ঠিক আছে, রাইপিং ফ্রুট, ঠিক আছে। আচ্ছা, এটা কি CH3COOH, এটা সব থেকে জানা মানা জিনিস। ভিনিগার, ভিনিগারকে বলা হয় কি? বলা হয় অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। তরিকা এক সেকেন্ড দাঁড়াও তো। অ্যাসিটিক অ্যাসিডকে আরেকটা নামে ডাকা হয়, উত্তর দেবে ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে। তো পরের প্রশ্ন বলবো, কার্বোরেন্ডামের অপর নাম কি? স্টার লাগাবে ভালো করে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কার্বোরেন্ডামের অপর নাম, উত্তর দেবে কি সিলিকন অক্সাইড, নাকি সাদা সিলভার ক্লোরাইড, সিলিকন কার্বাইড, না সিলভার সায়ানাইড? উত্তর হবে অপশন নাম্বার সি, সিলিকন কার্বাইড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিলিকন কার্বাইড, অপশন নাম্বার সি। সিলিকন কার্বাইডের ফর্মুলা হচ্ছে এটা, সংকেত হচ্ছে এটা, ঠিক আছে। এটাকে বলা হয় আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল ডায়মন্ড, আর্টিফিশিয়াল ডায়মন্ড বলা হয়, ঠিক আছে। সিলিকন অক্সাইড হচ্ছে SiO, আর এটা হচ্ছে তোমার কোয়ার্টজ, কোয়ার্টজ হচ্ছে এই উত্তর, ঠিক আছে। আর এটা কি আমরা সিলিকা বলি, বালিতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন বলছে দীপন প্রবাহ নয় প্রাবল্য, দীপন প্রাবল্যের একক কি? ক্যান্ডেলা, আনসার হচ্ছে ক্যান্ডেলা। লাক্স কার একক? লাক্সও কারো না কারো একক, সামান্য এটা লাক্স। আচ্ছা, ক্যান্ডেলার এটা মনে রাখবে CD, ঠিক আছে। তো কেন CD, ঠিক আছে। আচ্ছা, লাক্স কি? লাক্স হচ্ছে তোমার ইলুমিনেন্স অপটিক্যালের
সংকেত ইলুমিনেন্স অপটিক্যাল, ঠিক আছে। লুমেন হচ্ছে লিউমিনাস ফ্লাক্সের একক, লুমেন হচ্ছে লিউমিনাস ফ্লাক্স, আমি লিখে দিচ্ছি। আর লাক্স হচ্ছে কার একক বললাম, ইলুমিনেন্স, ইলুমিনেন্স অপটিক্যালের একক হচ্ছে লাক্স, যেটাকে ছোট করে এইভাবে লিখতে হয় এলএক্স, আর হচ্ছে তোমার লিউমেন, ঠিক আছে, মনে থাকবে। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন বলছে তুমি পৃথিবীতে 1.5 মিটার উচ্চতায় লাফাতে পারো, চাঁদে তুমি কত উচ্চতায় লাফাতে পারো? আমরা জানি পৃথিবীর থেকে চাঁদের যে তোমার গ্র্যাভিটি সেটা হচ্ছে 6 গুণ কম, ঠিক আছে, পৃথিবীতে 6 গুণ বেশি, তাহলে তুমি ওখানে বেশি 6 গুণ লাফাতে পারবে, তাই 6 গুণ লাফাতে পারলে কত হবে? ডি হবে অপশন নাম্বার 9, অপশন নাম্বার ডি, 9 মিটার। বাতাসে আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কি হয়? একটা কথা মনে রাখবে, শব্দের বেগ ডিপেন্ড করে কার উপরে? টেম্পারেচার উপরে, ঠিক আছে। কার উপরে ডিপেন্ড করে? মাধ্যমের ঘনত্বের উপরে, ঠিক আছে, মাধ্যমের ঘনত্বের উপরে নির্ভর করে। তাহলে টেম্পারেচার যদি বাড়ে তাহলে মাধ্যমের ঘনত্ব হালকা হয়, ঠিক আছে। আর সেই কারণেই শীতকালে শব্দের বেগ কম, গ্রীষ্মকালে শব্দের বেগ বেশি, ঠিক আছে। আচ্ছা, এবার আসে সিনে আর্দ্রতা। আর্দ্রতা বাড়লে কি হয়? শব্দের ঘনত্ব কমে যায়, শব্দের ঘনত্ব যদি কমে যায় স্পিড হয়ে যাবে, বেড়ে যাবে, ঠিক আছে। শব্দের বুঝতে পারলে তো রিলেশনটা? তাহলে উত্তরটা হবে কি, স্পিড বেড়ে যাবে, আর্দ্রতা বাড়লে স্পিড বেড়ে যাবে। সাউন্ড হচ্ছে কি ধরনের ওয়েভ, কেউ জানে? মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ, যান্ত্রিক তরঙ্গ। আর হচ্ছে এটাকে যান্ত্রিক তরঙ্গ না হলে বলবো হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, লঙ্গিটিউডিনাল অনুদৈর্ঘ্য তরঙ্গ। কত স্পিড, কত শব্দের স্পিড হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার উল্লেখ করতেই হবে, 343 বা 42 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এক্স রশ্মির গতিবেগ কত? এক্স রশ্মির গতিবেগ কত? উত্তর হবে অপশন নাম্বারে 3 ইন্টু 10⁸ সেমি সেকেন্ড, ঠিক আছে। অপশন নাম্বার কত হলো? এ হলো, ঠিক আছে, মনে থাকবে, বেশ ভালো কথা। এছাড়াও যদি এটাকে অন্যভাবে লিখতে, সেমি সেকেন্ড আছে তো অন্যভাবে লিখতে লাগবে, তাহলে 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড অথবা 186,000 মাইল পার সেকেন্ড, যেইটা আসবে পরীক্ষায় সেইটাই লিখবে, ইম্পর্টেন্ট তিনটেই বলে দিলাম, ঠিক আছে। এক্স রশ্মির গতিবেগ। আচ্ছা, এক্স রশ্মি আবিষ্কার কে করেছে কেউ জানো? নোবেলও পেয়ে গেছেন ব্যক্তিটি, রন্টজেন, রন্টজেন আবিষ্কার করেছে কত সালে? না 1895 সালে, যার জন্য তাকে নোবেল দেওয়া হয়েছে 1901 সালে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে ক্যান্সার কোষের কারণ কি? ক্যান্সার কোষের কারণ হচ্ছে টঙ্ক নয়, অঙ্কোজিন, এটা অঙ্কোজিনের কারণ, ঠিক আছে। আর ক্যান্সার টেস্টকে কি বলে? বায়োপসি, বায়োপসি টেস্ট হয় ক্যান্সারে, ঠিক আছে। বেশ, আর কি মনে রাখবো এখান থেকে? ঠিক, আর কিছু দরকার নেই। পরের প্রশ্ন বলবো, বলছে দ্বিনিষেক দেখা যায় এমন একটি উদ্ভিদ, অপশন নাম্বার এ হচ্ছে দ্বিনিষেক দেখা যায়, এটাই হচ্ছে উত্তর, যেটাকে বলা হয় রিসিনাস। সার্চ করবে গুগলে, তো রিসিনাস একটা উদ্ভিদ দেখাবে, সুন্দর লাগে দেখতে, লাল লাল, রেডি বলে। নেক্সট কোশ্চেন বলছে উদ্ভিদের সামা ও পার্শ্বমূল অভিষেকের কেন্দ্রপাতের সাথে সমকোণে বেড়ে ওঠাকে কি বলে? এক কথায় মনে রাখা, যদি এত বাংলা না বুঝতে পারো, উদ্ভিদের যে পার্শ্বীয় হয়, বৃদ্ধি হয়, ল্যাটেরাল, তো সেইটাকে কোন চলন বলা হয়? দেখো, জিওট্রপিক, হাইড্রোট্রপিক, আর হচ্ছে ট্রান্সভার্স, মানেই হচ্ছে এরকম প্যারালালি চলবে, ঠিক আছে। ট্রান্সভার্স, জিওট্রপিক, তো আনসার ইজ ট্রান্সভার্স জিওট্রপিক, এটাই উত্তর হবে, তার কারণ ল্যাটারালি বলেছে। জিওট্রপিক, জিওট্রপিক হচ্ছে যখন এই মূলগুলো মাটির নিচে চলে যায়, জিওট্রপিক মানে হচ্ছে পৃথিবীর দিকে, কেন্দ্রের দিকে যায়, সেইটাকে বলা হয় জিওট্রপিক, ঠিক আছে। যখন জলের দিকে ধাবিত হয়, সেটা জল হচ্ছে হাইড্রো, তাই হচ্ছে হাইড্রোট্রপিক হবে। যখন এই ওপর দিকে যাবে তোমার সানের দিকে, তখন উত্তর সানের দিকে যদি যায় তাহলে এটাকে হয়ে যাবে তোমার কি বলে তোমার এটাকে, আরে লাইটের দিকে গেলে কি হয়? ফটোট্রপিক, ঠিক আছে, লাইটের দিকে যাচ্ছে তাই ফটোট্রপিক হবে। আর এরকম ভাবে পাতা যে ডালপালা এরকম ভাবে ল্যাটেরাল ভাবে বাড়তে থাকে, সেটাকে বলা হয় ট্রান্সভার্স জিওট্রপিক চলন, ঠিক আছে।
বেশ ভালো কথা। পরের প্রশ্ন বলছে যে ধাতব মৌলটি উদ্ভিদের ক্লোরোফিল অণু গঠন করে তার প্রয়োজন কি? উত্তর হবে অপশন নাম্বার লোহা, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম নাকি হচ্ছে তামা। আনসার ইজ ম্যাগনেসিয়াম। আমি আগেও বলেছি ম্যাগনেসিয়ামের জন্যই হচ্ছে তোমার ক্লোরোসিস রোগ হয়, ঠিক আছে। আর লোহার জন্য রক্তাল্পতা হয় মানব দেহে। ওকে, আচ্ছা। ফসফরাস আরেকটা আছে তোমার, ফসফরাসের অভাবে উদ্ভিদে কি হবে না মূল সৃষ্টি হতে কাজে লাগে। একদম যে প্রথম অবস্থায় মূল সৃষ্টি হয়, তাও মূল সৃষ্টি হবে না যদি কমে যায় ফসফরাসের ফলে। আর কি কাজ করে? ও কাজ করে হচ্ছে তোমার জলের প্রবাহ, মানে ট্রান্সপোর্টেশনে কাজে আসে। প্রবাহ জল, ঠিক আছে, জলের প্রবাহ যে উদ্ভিদের চারিদিকে যে দেহে দেহে জল পৌঁছে দেয় সেটা। আরেকটা মনে রাখবে তোমার পটাশিয়াম। পটাশিয়ামের কারণে জল জল কি হয় না কি বলে ওটাকে, আরে কি বলে, শোষণ, জল শোষণে সহায়তা করে পটাশিয়াম। আর ফসফরাস সাহায্য করে মূলের সৃষ্টি হচ্ছে জলের প্রবাহ হতে সাহায্য করে। পরের প্রশ্ন বলছে শ্বেতকণিকার গড় আয়ু কত? শ্বেতকণিকার গড় আয়ু, এর থেকে সোজা প্রশ্ন হতে পারে কিছু? শ্বেতকণিকার গড় অপশন নাম্বার বি 1 থেকে 15 দিন। 1 থেকে 15 দিন, ডব্লিউবিসি। নেক্সট স্লাইডটা তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ডব্লিউবিসির ভাগ করব। বলছে দানাযুক্ত শ্বেতকণিকার নাম কি? দানাযুক্ত শ্বেতকণিকার নাম, তো বললাম একটা ডায়াগ্রাম দেখাবো তোমাদের। এই যে ডায়াগ্রামটা ভালো করে বোঝো। টাইপস অফ হোয়াইট ব্লাড সেল দুই ধরনের হয়, একটা হচ্ছে গ্রানুলোসাইট আর একটা হচ্ছে মানে অগ্রানুলোসাইট। গ্রানুলোসাইট মানে গ্রানুয়ালস, গ্রানুয়ালস থাকে গ্রানুলোসাইট, গ্রানুয়ালস থাকে না আগ্রানুলোসাইট। গ্রানুয়াল কি? এইটাই হচ্ছে দানা, তার মানে দানা থাকে আর দানা থাকে না, ঠিক আছে। যাদের যাদের দানা থাকে না, দেখো সাধারণত হোয়াইট ব্লাড সেল হচ্ছে 5 প্রকারের হয়, 5টা, ঠিক আছে। এই 5টার মধ্যে গ্রানুলোসাইটের মধ্যে পড়ে আছে নিউট্রোফিল, ইউসিনোফিল এন্ড বোসোফিল। দেখতে এরকম লাগে, ঠিক আছে, দেখতে এরকম ডট 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 দেখতে পাচ্ছ যে দানা ভেতরে এরকম ভাবে রয়েছে ডট ডট ডট, ঠিক আছে। তো এগুলো হচ্ছে দানা মানে গ্রানুলোসাইট, ঠিক আছে। আর আগ্রানুলোসাইটের মধ্যে তোমার লিম্ফোসাইট এন্ড হচ্ছে মোনোসাইট। কি মনে রাখবো? সাইট যুক্ত থাকে না, আর ফিল যুক্ত হচ্ছে তোমার থাকে। ফিল মানে কি? ফিলিংস, এভাবে কানেকশন করবে। ফিল মানে হচ্ছে ফিলিংস, তার মানে হচ্ছে কি ফিল রয়েছে মানে দানা রয়েছে। আর হচ্ছে তোমার লিম্ফোসাইট, ঠিক আছে, সাইট যুক্ত রয়েছে। সাইট করে দিয়েছে, দানাগুলোকে সাইট করে দেওয়া আছে, গ্রানুলোসাইটকে সাইট করে দেওয়া হয়েছে। তো এইভাবে মনে রাখার চেষ্টা করবে। তো 5 প্রকারের হোয়াইট ব্লাড সেল হয়, তাহলে উত্তর হবে কি আগ্রানুলোসাইট, আগ্রানুলোসাইট, ঠিক আছে। মোনোসাইটই নয়, মোনোসাইটও একটা তোমার আগ্রানুলোসাইটের মধ্যেই পড়ে, লিম্ফোসাইটও আগ্রানুলোসাইটের মধ্যেই পড়ে, ঠিক আছে। আর গ্রানুলোসাইট হচ্ছে তোমার ওই ফিল যুক্ত। সব থেকে বড় লসিকা গ্রন্থি কোনটি? সব থেকে বড় লসিকা গ্রন্থি প্লীহা, ঠিক আছে। প্লীহা হচ্ছে সব থেকে বড় লসিকা গ্রন্থি। নেক্সট কোশ্চেন বলবো যে ডিনামাইট নামক বিস্ফোরক দ্রব্য প্রস্তুতিতে কোন পদার্থ সব থেকে বেশি ব্যবহৃত হয়? ন্যাপথালিন নাকি হচ্ছে ইউরিয়া, ভিনিগার নাকি গ্লিসারল? উত্তর হবে গ্লিসারল বা গ্লিসারিন, ঠিক আছে। গ্লিসারল তৈরি হয়, কে আবিষ্কার করেছে গ্লিসারিন? গ্লিসারিন নাম হচ্ছে অ্যালফ্রেড নোবেল। কত সালে আবিষ্কার করেছে? 1866 এ। আর এর নাম অনুসারে এই নোবেল, অ্যালফ্রেড নোবেলের নাম অনুসারেই আমাদের 1901 সাল থেকে নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে, মনে থাকে জানো। ভিনিগার আমি আগে বললাম অ্যাসিটিক অ্যাসিড বা হচ্ছে ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। ভিনিগার কি বলা হয়? ইথানোইক অ্যাসিড, ভিনিগার। তারপর হচ্ছে তোমার সংকেত বলবে CH3COOH, ঠিক আছে। আচ্ছা, ইউরিয়া কে আবিষ্কার করে? দেখো প্রথম ইউরিয়া হচ্ছে ইউরিনের মধ্যে, মানুষের হিউম্যান ইউরিনের মধ্যে আবিষ্কার করেছে, সবার প্রথম বলেছিলেন এই কথাটা। তার নাম হচ্ছে HM রোলি, HM রোলি। চলো ভালো করে লিখি নাহলে বুঝতে পারবে না। HM রোলি, ঠিক আছে। রোলি হচ্ছে এরম স্পেলিং, ঠিক আছে। HM রোলি তিনি আবিষ্কার করেছিলেন প্রথম হিউম্যান ইউরিন থেকে 1773 সালে এবং ল্যাবরেটরিতে তিনি আবিষ্কার করেছিলেন যে ব্যক্তিটি কৃত্রিম ভাবে, সেই ব্যক্তিটার নাম হচ্ছে ল্যাবে আবিষ্কার করেছেন, নাম হচ্ছে ফ্রেডরিক উলার। তিনি আবিষ্কার করেছিলেন 1828 সালে। 1828 সালে, কতগুলো দুই দিয়ে দিলেন।
ঠিক আছে। 1828 সালে ফ্রেডরিক উলার তিনি আবিষ্কার করেছিলেন। আর হচ্ছে তোমার রোলি আবিষ্কার করেছিল 1773 সালে, তিনি প্রথম ইউরিন থেকে। ঠিক আছে। আচ্ছা বেশ, পরের প্রশ্ন। লাইমস্টোনের সংকেত কি? লাইমস্টোনের সংকেত হচ্ছে অপশন নাম্বার ডি। না, ডি, ডি, না না না, Ca2 কি করে হয়? Ca2 নয়, অপশন নাম্বার সি, এটা CaCO3, CaCO3 যেটাকে বলা হয় তোমার লাইমস্টোন। ঠিক আছে, লাইমস্টোন ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে। এই যে লাইমস্টোন, এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট কিসের? না সিমেন্টের। সিমেন্ট তৈরিতে লাইমস্টোন প্রচুর পরিমাণ লাগে, সব থেকে বেশি লাগে। জিপসামও লাগে। কিসের কাজে লাগে জিপসাম? জিপসাম লাগে হচ্ছে যাতে সিমেন্ট তাড়াতাড়ি জমে না যায়, শক্ত না হয়ে যায়, সেই কারণে জিপসাম ব্যবহার করা হয়। ঠিক আছে। এখন কাজ করবে তো মিস্ত্রিরা, কাজ করতে করতে জমে যদি যায়। ঠিক আছে। আচ্ছা, যারা যারা সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করে সেই সমস্ত শ্রমিকদের এক ধরনের রোগ হয়, লাংস ডিজিজ হয়। সবার প্রথমে মনে রাখবে লাংস ডিজিজ হয়। তার কারণ এই যে সিলিকা, সিলিকা নাক দিয়ে লাংসে, মানে হচ্ছে আমার ফুসফুসে যেতে 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 এক ধরনের রোগ হয়, সেটা হচ্ছে সিলিকোসিস বা হোয়াইট লাং ডিজিজ। ঠিক আছে, সাদা হয়ে যায়। অথবা সাইটোসিলিকোসিস। ঠিক আছে, সাইটোসিলিকোসিস। আচ্ছা বেশ, পরের প্রশ্ন। কলঙ্কহীন ইস্পাত মানে হচ্ছে স্টেনলেস স্টিলের কথা বলছে। কি থাকে? এফি থাকে, মানে লোহা তো থাকবেই থাকবে, সাথে নিকেল মেশাতে হবে। লোহা এবং এটা তো হবেই না, লোহা আছে এটার মধ্যে, এটাও হবে না, লোহা তো নেই। তাহলে এটা হতে পারতো, এটা হতে পারতো। অপশন নাম্বার এ কারেক্ট, লোহা এন্ড নিকেল মিশিয়ে কলঙ্ক কিংবা স্টেনলেস স্টিল তৈরি করা হয়। পরের প্রশ্ন। বোরাক্সের জলীয় দ্রবণ, বোরাক্সের জলীয় দ্রবণ কেমন হবে? ক্ষারীয় হবে। বোরাক্সের জলীয় দ্রবণ ক্ষারীয় হবে। ঠিক আছে। আচ্ছা, কি কাজে ব্যবহৃত হয় বোরাক্স? বোরাক্স ব্যবহার করা হয় পরিষ্কারে, ক্লিনিং এ। ঠিক আছে। বোরাক্সের কি হবে? Na2H2O এন্ড হচ্ছে B4O17, এটা হচ্ছে তোমার বোরাক্সের সংকেত। ঠিক আছে। না, এটা এটা ঠিক আছে। তো Na2H20 এবং হচ্ছে B4 অক্সিজেনের 17টা বোরাক্স। যে মৌলের অণুতে ত্রিবন্ধন দেখা যায়, এর মধ্যে কাদের মধ্যে ত্রিবন্ধন দেখা যায়? উত্তর কি দেবে? ত্রিবন্ধন কাদের মধ্যে দেখা যায়? অপশন এ C2H2, কার্বন ডাই অক্সাইড। অপশন নাম্বার বি, এটাই হচ্ছে কারেক্ট। এটা হচ্ছে মিথেন। মিথেন সম্পর্কে বলেছে এটা কোল মাইন এক্সপ্লোশন হয়, মার্স গ্যাস বলা হয়, ধানের পেরিফিল্ডে বা ধানের আগুন জ্বলে ওঠে এইটারই কারণে। এবং হচ্ছে মিথেনই হচ্ছে ন্যাচারাল গ্যাসের প্রধান ইনগ্রেডিয়েন্ট, মানে প্রধান উপাদান হচ্ছে তোমার এই ন্যাচারাল গ্যাসের মিথেন থাকে। ঠিক আছে। আচ্ছা, ন্যাচারাল গ্যাসে কত পার্সেন্ট থাকে? 90%, 90% পর্যন্ত থাকে। পরের প্রশ্ন বলবো, ইউটেকটিক উষ্ণতা কি? ইউটেকটিক উষ্ণতা, আচ্ছা আচ্ছা বলেই দিয়েছে ইউটেকটিক কি। তো ইউটেকটিক এক ধরনের উষ্ণতা। ইউটেকটিক এক উষ্ণতা কিরকম? না দ্রাবক যে উষ্ণতাতে একই সাথে জমে যাবে, একই সাথে জমে যাবে, তো সেটা হচ্ছে তোমার ইউটেকটিক টেম্পারেচার। ঠিক আছে। লবণ এবং জল একসাথে যখন জমে যাবে সেটা হচ্ছে তোমার ইউটেকটিক টেম্পারেচার। লবণ এবং জল মানে হচ্ছে তোমার আহ জলের মধ্যে তুমি গ্লিসারল বা মনে করো তেল মিশিয়ে দিয়েছো, তো একজনের আলাদা, মানে এক একটার আলাদা আলাদা তোমার হিমাঙ্ক হয় না, কিন্তু ইউটেকটিক টেম্পারেচার এমন একটা যে একই সাথে দুটো জমে যাবে, সেইটাকে, সেই উষ্ণতাকে বলা হয় ইউটেকটিক টেম্পারেচার। পরের প্রশ্ন হচ্ছে সিজিএস পদ্ধতিতে সমতার একককে কি বলা হয়? সিজিএস এককে ক্ষমতা, ক্ষমতার একককে কি বলে? অপশন নাম্বার বি, ওয়াট। ঠিক আছে, অপশন নাম্বার বি, ওয়াট। জুল এন্ড আর্গ এই দুটোই হচ্ছে শক্তির একক। জুল এন্ড আর্গ শক্তির একক। ঠিক আছে। একটা প্রশ্ন আসবে, 1 HP মানে হচ্ছে তোমার 1 হর্স পাওয়ার সমান সমান কত ওয়াট? উত্তর দেবে 746 ওয়াট। ঠিক আছে,
746 ওয়াট। যদি কিলো ওয়াটে চাই তাহলে হচ্ছে তোমার দেখো 1 2 3 ওয়াট থেকে কিলো, কি তুমি তিনটে শূন্য নিয়ে নাও, দশমিক এখানে বসবে, এটা শূন্য, তাহলে হয়ে যাবে কিলো ওয়াট। ঠিক আছে, শেষের দিকে চলে এসেছে। আমরা বলছে লাল আলোতে সবুজ পাতা রাখলে কি হয়? লাল আলোতে যদি সবুজ রঙের কিছু রাখো তাহলে সেটাকে কালো দেখাবে। আরে কালো দেখাবে, কালো আনসার, ব্ল্যাক। প্রেসার কুকারের রান্না দ্রুত হয় কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়? উত্তর হবে অপশন নাম্বার বি, 120 ডিগ্রি উষ্ণতাতে। এটা ডিপেন্ড করে, ঠিক আছে, এটা ডিপেন্ড করে। তার কারণ হচ্ছে প্রেসার কুকারে প্রেসার বাড়তে থাকে, যে ভিতরে যে বাষ্পগুলো বেরোতে পারে না, সেই জন্য তার রান্না তাড়াতাড়ি হয়ে যায়, রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, এইটাই কারণ। দেখো পাহাড়ে কি হয়, পাহাড়ি অঞ্চলে প্রেসার কুকার ব্যবহার করতেই হবে, তার কারণ হচ্ছে উপরে যত যাবে হচ্ছে তোমার প্রেসার কমে যাবে। আর প্রেসার কমে গেলে টেম্পারেচার তোমার যে হয় তোমার কম উষ্ণতাতেই ফুটতে শুরু করে দেয়। তা জল হচ্ছে 80 ডিগ্রিতে ফুটে যায়, জল 80 ডিগ্রিতে ফুটে যায়, কারণ প্রেসার সেখানে কম। কিন্তু জলের মধ্যে যে মনে করো ডাল দিয়েছো বা মনে করো আলু টালু দিয়েছো, আলু সিদ্ধ হয় না, ডাল সিদ্ধ হয় না, সেটা সিদ্ধ হওয়ার জন্য আরো টেম্পারেচার দরকার পড়ে, কিন্তু জল তো ফুটে গেছে 80 ডিগ্রিতেই। সেই কারণেই প্রেসার কুকার কি করে, ঠিকঠাক ভাবে বাষ্প বা প্রেসারকে মেনটেন করে 120 ডিগ্রিতে নিয়ে চলে যায়, এবং হচ্ছে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। সাধারণ তুলা কোন শ্রেণীর লিভারের মতন কাজ করে? সাধারণ তুলা কোন শ্রেণীর লিভারের মতন কাজ করে? অপশন এ হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, মানে তৃতীয় শ্রেণীর লিভার, আর কোনোটি না। উত্তরটা কোনোটার তো হবে, অপশন নাম্বার এ, সাধারণ তুলা হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের মতন কাজ করে। মানুষের হাত কোনটা? তৃতীয় শ্রেণীর লিভার। বলছে একটি, পরে প্রশ্ন বলছে একটি ইলেকট্রনের চেয়ে একটি হাইড্রোজেন পরমাণু কত ভারী? একটি ইলেকট্রনের চেয়ে হাইড্রোজেন হচ্ছে কত গুণ ভারী? অপশন নাম্বার ডি হচ্ছে 1837 গুণ ভারী, 1837 গুণ ভারী। কাঁচ স্বচ্ছ কিন্তু কাচের গুঁড়ো কি? কাচকে স্বচ্ছ, কাচের গুঁড়ো হচ্ছে অস্বচ্ছ, তাহলে এটা তো হবে না, এই দুটো হবে না, তাহলে হয় অস্বচ্ছ আর অস্বচ্ছ, এই অপশন নাম্বার এ আর ডি এর মধ্যে। পরের প্রশ্ন কি বলছে, আবার কাচের গুঁড়োতে জল ঢাললে কেমন দেখায়? সেটা আবার স্বচ্ছ হয়ে যায়, তাহলে আনসার ইজ ডি। ঠিক আছে, কাচের গুঁড়ো অস্বচ্ছ কিন্তু জল ঢাললে স্বচ্ছ হয়ে যায়। তাপের প্রভাবে গলে না এমন পদার্থের নাম কি? তাপের প্রভাবে গলে না এমন যে পদার্থ রয়েছে সেটা হচ্ছে তোমার MnO। ঠিক আছে, ম্যাঙ্গানিজ অক্সাইড, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে তাপের প্রভাবে গলে না। নেক্সট কোশ্চেন, TSH এর উৎসস্থল কি? TSH এর উৎসস্থল, এটা একটা হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোথা থেকে? অ্যাড্রিনাল, থাইরয়েড, পিটুইটারি নাকি অগ্নাশয়, কোথা থেকে ক্ষরিত হয়? এটা দেখো অ্যাড্রিনাল তো হবে না, অগ্নাশয় হবে, তাহলে উত্তর অপশন নাম্বার সি নালে ডি, বি এর মধ্যে কনফিউশন। তো অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, পিটুইটারি থেকে TSH ক্ষরিত হয়, কাকে সচল রাখার জন্য? থাইরয়েডকে সচল রাখার জন্য। ঠিক আছে, আচ্ছা, এই অ্যাড্রিনাল থেকে অ্যাড্রিনালিন হরমোন তো ক্ষরিত হয়ই হয়, আরেকটা হরমোন হচ্ছে তোমার অ্যালডোস্টেরন নামে। ঠিক আছে, অ্যালডোস্টেরন ক্ষরিত হয় আর অ্যাড্রিনালিন ক্ষরিত হয়। অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় কি, বলা হয় না এমার্জেন্সি হরমোন। ঠিক আছে, এমার্জেন্সি হরমোন বলা হয়। ঠিক আছে, আচ্ছা আর কি বলবো, থাইরয়েড থেকে থাইরক্সিন ক্ষরিত হয়, থাইরক্সিন ক্ষরিত হয় তো, থাইরক্সিন ক্ষরিত হয়, থাইরক্সিনকে বলা হয় পার্সোনালিটি হরমোন, পার্সোনালিটি হরমোন। ঠিক আছে, হরমোন এক প্রকার স্টেরয়েড, হরমোন এক প্রকার হচ্ছে স্টেরয়েড। কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় হরমোন? হরমোন গঠিত হয় এন্ডোক্রিন থেকে। ঠিক আছে, এন্ডোক্রিন থেকে, আর এক্সোক্রিন থেকে উৎসেচক। অগ্নাশয় হচ্ছে মিক্স গ্ল্যান্ড, মানে হচ্ছে মিশ্র গ্রন্থি, এখান থেকে উৎসেচক আর হরমোন দুটোই ক্ষরিত হয় অগ্নাশয় থেকে। বিটা তোমার কি বলে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স থেকে হরমোন ক্ষরিত হয়, আর অ্যাকিনার না বেশ সামথিং একটা কিছু, অ্যাকিনার থেকে হচ্ছে তো উৎসেচক ক্ষরিত হয়। ঠিক আছে, আচ্ছা এবার একটা ডায়াগ্রাম দেখবো, বলো এই যে ডায়াগ্রামটা রয়েছে আমি যেভাবে দেখাচ্ছি, দেখো ব্রেনের পোর্শনে তিনটে তোমার ইয়ে রয়েছে, একটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড যেটা হচ্ছে সব থেকে স্মলেস্ট, স্মলেস্ট গ্ল্যান্ড যেটা থেকে মেলাটোনিন ক্ষরিত হয়, আর এই মেলাটোনিন হচ্ছে আমাদের স্কিন কালারকে মেনটেন করে। ঠিক আছে, মেলাটোনিন, আর এটাকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক।
বায়োলজিক্যাল ক্লক বলা হয়, ঠিক আছে। আর তার পাশে রয়েছে হাইপোথ্যালামাস। এই যে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে ভ্যাসোপ্রেসিন একটা হরমোন খরিত হয়, ভীষণ ইম্পর্টেন্ট। ভ্যাসোপ্রেসিন মনে রাখবে, এটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন এন্ড ভ্যাসোপ্রেসিন এই দুটো হরমোন মনে রাখবে। আর হাইপোথ্যালামাস হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডকে মেনটেন করে, সেই জন্য পিটুইটারি যেহেতু মাস্টার গ্ল্যান্ড, আর মাস্টার গ্ল্যান্ডকে মেনটেন করে, সেই জন্য এটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, মাস্টার গ্ল্যান্ড, ঠিক আছে। আচ্ছা, বেশ। এই দেখো, পিটুইটারি থেকে টিএসএইচ খরিত হচ্ছে, এসিটিএইচ খরিত হচ্ছে। এটার ফুল ফর্ম আসে অনেক সময়, এসিটিএইচ এর ফুল ফর্ম আসে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, এই হরমোনের অভাবে হচ্ছে কুশিং সিনড্রোম দেখা যায়। কুশিং সিনড্রোম, কুশিং সিনড্রোম দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, থাইরয়েড গ্ল্যান্ড, এটা যে গলায় থাকে, এখান থেকে তোমার T3 আর T4 খরিত হয়, ঠিক আছে। এখান থেকে থাইরক্সিন খরিত হয়। আর এটা হচ্ছে তোমার থায়ামাস গ্ল্যান্ড, এই যে থায়ামাস থেকে থায়ামোসিন খরিত হয়, ওকে। আচ্ছা, আর এখান থেকে এই যে কিডনির উপরে থাকে, এটা হচ্ছে তোমার অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অ্যান্ড্রোজেন খরিত হয়, আর অ্যাড্রিনালিন খরিত হয়, আর অ্যালডোস্টেরন খরিত হয়, ঠিক আছে। ঠিক আছে, কিডনির উপরে, বেশ। আর কিছু এখান থেকে জানার কোন দরকার? প্যানক্রিয়াস, এটা একটা মিক্স গ্ল্যান্ড, আমরা জানি প্যানক্রিয়াস মিক্স গ্ল্যান্ড হচ্ছে ইনসুলিন, গ্লুকাগন আর সোমাটোস্ট্যাটিন, এই তিনটে হরমোন খরিত হচ্ছে তোমার প্যানক্রিয়াস থেকে, ঠিক আছে। পরে প্রশ্ন বলছে সালোক সংশ্লেষে আলোক দশাটি কোথায় ঘটে? আলোক দশা আমি বলে দিয়েছি অলরেডি, আলোক দশা ঘটে হচ্ছে তোমার গ্রানা অঞ্চলে, অপশন নাম্বার এ। আর আলোক দশাকে বলা হয় হিল বিক্রিয়া, হিল বিক্রিয়া। আর স্ট্রোমাতে হয় অন্ধকার দশা, ডার্ক রিঅ্যাকশন, ঠিক আছে। এটাকে বলা হয় তোমার, ডার্ক রিঅ্যাকশনকে বলা হয় কেলভিন চক্র, কেলভিন সাইকেল। স্নেহ পদার্থ সঞ্চিত কি, স্নেহ পদার্থ কোথায় সঞ্চিত? অ্যামাইলোপ্লাস্টে, অ্যামাইলোপ্লাস্টে সঞ্চিত থাকে স্নেহ পদার্থ। এডিপি ও পিআই এর বিক্রিয়ায় এটিপি তৈরি হওয়াকে কি বলে? এটিপি তৈরি হওয়াকে কি বলে? এডিপি আর পিআই এর যেটা হয়, এটা হচ্ছে ফসফরাস, তো হচ্ছে কি হয় না, অসিফসফোরাইলেশন, না এটা তো উত্তর না, উত্তর হবে ফসফোরাইলেশন, 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 ঠিক আছে, ফসফোরাইলেশন হয়। আর পরের প্রশ্ন বলছে তারা মাছের রেচন অঙ্গের নাম কি? অপশন নাম্বার সি, অ্যামিকেশাহি কোষ। অ্যামিকেশাহি কোষ থেকে হচ্ছে তো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট তেমন কোনো তাদের কাছে রেচন অঙ্গ থাকে না, তো অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট হয়ে যাবে। এম দশায় কটি ভাগ? স্টার লাগাবে, কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মায়োটিক যে ডিভিশন, প্রথমত আমরা সেল সাইকেল বুঝিনি, সেল সাইকেল দুই প্রকারের হয়, একটা হচ্ছে মায়োটিক, একটা হচ্ছে ইন্টারফেস, ঠিক আছে। এইখান থেকে এইটুকুনি হচ্ছে সেল ডিভিশন, এটাকে বলা হয় মায়োটিক ডিভিশন, এটা লেখা রয়েছে। আর একটা তোমার হচ্ছে এই যে পুরো এখান থেকে শুরু করে এত বড় যে বিশাল বড় একটা সময়, সেটাকে বলা হয় ইন্টারফেজ। ইন্টারফেজ আবার তিন ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। একটা হচ্ছে তোমার G1 ফেজ, তারপর হচ্ছে জি এস ফেজ, তারপর হচ্ছে G2 ফেজ, তিনটে ফেজ। তাহলে ইন্টারফেজের দুটো তিনটে পার্ট, একটা হচ্ছে G1 ফেজ, এস ফেজ এন্ড হচ্ছে G2 ফেজ, ঠিক আছে, হয়ে গেল। এগুলোকে ইন্টারফেজ বলা হয়, যে তিনটাকে সব থেকে বড়, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টাই হচ্ছে তোমার এই ইন্টারফেজ হয়। মাত্র হচ্ছে তোমার 1 ঘন্টা হচ্ছে তোমার মায়োটিক সেল, যেখানে মেইনলি সেল ডিভিশন হচ্ছে। যদি আমরা মাইটোসিসকে ধরে নিই, তাহলে মাইটোসিস 4টে পর্যায় হয়, প্রথমে হয় প্রোফেজ, তারপর হচ্ছে মেটাফেজ, এনাফেজ এন্ড হচ্ছে টেলোফেজ। তাহলে কটা হলো? প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ এন্ড টেলোফেজ। পিএম মনে রাখবো, পিএম এটি বা পিএম অ্যাট, এটা মনে রাখলে পরপর মনে রাখতে পারবে। তাহলে পরীক্ষা এটাই জিজ্ঞেস করেছে, এম ফেজে কটা ফেজ থাকে? এম ফেজে 4টে ফেজে বিভক্ত। এম ফেজ শেষ মানে বায়োটিক সেল ডিভিশন শেষ, তারপর তোমার সাইটোকাইনোসিস হয়। সাইটোকাইনোসিস কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। আর এটা হচ্ছে তোমার নিউক্লিয়াসে হয়, ঠিক আছে, সাইটোকাইনোসিস। তাহলে পরপর করে যদি রোল নাম্বার অনুযায়ী সাজাতে লাগে, তাহলে সবার প্রথমে ইন্টারফেজের মধ্যে এক G1 ফেজ, তারপর হচ্ছে এস ফেজ, তারপরে G2 ফেজ, ঠিক আছে। তারপরে মায়োটিক সেল শুরু হয়ে গেল, প্রোফেজ 1 2 3 4, তারপরে সাইটোকাইনেসিস দিয়ে শেষ হয়ে গেল। তারপর একটা ছোট্ট একটা ফেজ থাকে যেখানে কিচ্ছু হয় না, সেটাকে G0 ফেজ বলা হয়। G0 ফেজে কোনো ধরনের সেল ডিভিশন হয়ই না, ঠিক আছে।
এটাও মনে রেখে দিও, এটা হচ্ছে সেল সাইকেল। পরের প্রশ্ন হচ্ছে একটি অন্তঃবায়জীবী প্রাণী হলো, অন্তঃবায়জীবী প্রাণী হচ্ছে, অন্তঃবায়জীবী প্রাণী হাঙর মাছ। হাঙর হচ্ছে অন্তঃবায়জীবী, শার্ক, ঠিক আছে। শার্কের হচ্ছে এক্সক্রিটরি মানে তোমার রেচন অঙ্গ হচ্ছে তোমার কিডনি বা বৃক্ক, আর ওদের হচ্ছে টু চেম্বার কি থাকে তোমার হার্ট থাকে, টু চেম্বার হার্ট থাকে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, শার্কের যে কর্নিয়াটা, চোখের যে কর্নিয়া, ওই কর্নিয়াটা কিন্তু ট্রান্সপ্লান্ট হয় হিউম্যান বিংসে, হিউম্যান বিং, তার কারণ হিউম্যান বিংসে যে কর্নিয়া শার্কের কর্নিয়া সেম, ওই কারণে। সো থ্যাংক ইউ, সম্পূর্ণ ভিডিও যদি দেখে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ তোমাদের। এবং হচ্ছে আর একটা কি করবে, ধন্যবাদ স্বরূপ এটা লাইক করে দিও গুরু দক্ষিণা এটা। আর যদি চ্যানেলে প্রথম হও তাহলে সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।